সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যেই অটিজম নিয়ে আমরা এর পূর্বে আরেকটা অনুষ্ঠান করেছিলাম, সেটাতে আমাদের সাথে ছিল এম নাজমুল হক, সাবেক অধ্যাপক, IER, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। দ্বিতীয় অনুষ্ঠানে স্যার আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আজকে বিশেষভাবে আমরা কয়েকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার অটিজমের ব্যবহারিক বিষয়গুলো। যেমন বাড়িতে মা বাবারা কি আচরণ বা কি টিচ করবে তার শিশুদের অথবা তাদের যারা পেশেন্ট আছে, এবং স্কুলে আপনারা টিচারদের যে ট্রেনিংগুলো দেন অথবা এখানে যেই আপনার থেরাপিগুলো আপনারা দেন, যেমন স্পিচ থেরাপি একটা আছে, পেশাগত থেরাপি আছে, তারপর আপনার ভোকাবুলারি থেরাপি আছে, এই বিষয়গুলো নিয়ে একটা যদি এমনভাবে বলতেন যেন বাড়িতেও প্র্যাকটিস করতে পারে এবং আমাদের এখান থেকে কিছু জেনে যায়। ধন্যবাদ। আমরা গত অনুষ্ঠানে অনেকটা আমরা আলোচনা করেছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে অটিজম, হাইপার অ্যাক্টিভিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতা, শিখন প্রতিবন্ধিতা, এগুলি কিছু কিছু জিনিস আলোচনা করেছি। আসলে প্রত্যেকটা এক একটা বিষয়ের উপরে কয়েক ঘন্টা আলোচনা করা যেতে পারে, কিন্তু সেটা তো সম্ভব না, আমাদের অল্প সময়ের মধ্যে বলতে হচ্ছে। যদি প্যারেন্টসদের জন্য আমি বলছি, অভিভাবকদের জন্য, যখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনার শিশুটি স্বাভাবিক ওই বয়সে শিশুদের সাথে যাচ্ছে না, তার চেয়ে অনেক নিচে আছে, ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, তাহলে আপনারা দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে কথা বলেন। তিনি হতে পারেন একজন শিশু বিশেষজ্ঞ, অথবা বিশেষ শিক্ষা বিশেষজ্ঞ, অথবা কোনো থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, বা তাদের সাথে কথা বললেও আপনার একটা ধারণা তৈরি হবে এই বিষয়ে। এবং এই অবস্থা জানার পরে অবশ্যই তাদেরকে আপনার নিয়ে যেতে হবে একটা বিশেষ স্কুলে নিতে হবে। বিশেষ স্কুলটার কথা আমি এই জন্য বলি, অনেক সময় চিকিৎসকরা বলেন যে তাকে একটা নর্মাল স্কুলে দিয়ে দেন, অন্যের সাথে মিশে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটা সত্যি কথা, যে স্বাভাবিক বাচ্চাদের সাথে মিশলেও তাদের কিন্তু পরিবর্তন আসে, শিশুদের মধ্যে পরিবর্তন আসে। তার কারণ লার্নিংটাই হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। আমরা শিশুরা বা যে কোনো প্রাণীর শিক্ষাটাই প্রকৃতিদত্তভাবেই তারা স্বাভাবিকভাবেই শিখে যায়। তো যদি শিশুরার মধ্যে কোনো ডিসএবিলিটি না থাকে, তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার না থাকে, তাহলে সে স্বাভাবিকভাবেই সেটা শিখবে। কিন্তু যদি তার মধ্যে থেকে যায় অটিজম, এলডি, লো ইন্টেলিজেন্স যদি থেকে থাকে, তাহলে সে স্বাভাবিকভাবে শিখবে না। তার জন্য স্পেশাল ইন্টারভেনশন দরকার হয়, বিশেষ কৌশল দরকার হয়। সেই জন্যই আমি সাজেস্ট করি সবসময় যে অবশ্যই প্রথমটা শুরু হবে একটা স্পেশাল স্কুলে। কিন্তু আমার কাছে আপনি হয়তো শুনে অবাক হবেন যে প্যারেন্টসরা প্রথমে মনে করে যে প্রতিবন্ধীদের স্কুলে নিলে না জানি আমার বাচ্চার কী সর্বনাশ হয়ে যাবে, এরকম একটা ধারণা তারা করে। মূলত প্রতিবন্ধী শিশুদের স্পেশাল স্কুলে গেলে পরে যেটা হয়, শিশুটি টেকনিক্সগুলো জানতে পারে, যে কোন কৌশলে তার ওই যে বিহেভিয়ারাল প্রবলেমসগুলো আছে, তার যে লেস আন্ডারস্ট্যান্ডিংগুলো বা লো ডেভেলপমেন্টগুলো আছে, সেগুলোকে ওভারকাম করতে পারে। সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, সেই জন্য স্পেশাল স্কুলে গেলে সেই সুযোগটা হয়। কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে যদি আপনারা একটা সাধারণ স্কুলে ভর্তি করেন, ডে কেয়ার সেন্টারে ভর্তি করেন, তাহলে ডে কেয়ার সেন্টারে যে শিক্ষক বা কিন্ডারগার্টেন যে শিক্ষক আছেন, তারা কিন্তু ডিসেবিলিটি সম্বন্ধে তাদের কোনো প্রশিক্ষণও নাই, তারা ধারণাও নাই। ফলে তারা এই বাচ্চাটাকে ইগনোর করে, অবহেলা করে, এবং অন্যান্য বন্ধুরা তার সাথে মিশতে চায় না এবং তাকে বুলি করে অনেক সময়। এবং তার পরিণতিটা হচ্ছে কি, এই শিশুটির যে পার্সোনালিটি ডিসঅর্ডারটা তখন থেকে তৈরি হতে শুরু করে। আচ্ছা, যত ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার সামাজিকভাবে তৈরি হচ্ছে, সেগুলোর কারণ হচ্ছে সমাজের কারণেই কিন্তু এটা তৈরি হয়, ভেতরের কারণ না। ভেতরের কারণ প্রতিবন্ধিতা যেটা আছে, সেটা ওভারকাম করার জন্য তার স্পেশাল ট্রিটমেন্টের দরকার হয়, যেটা স্পেশাল স্কুল দেয়, রেগুলার স্কুল দিতে পারে না। প্যারেন্টসের কাছে আরেকটা বিষয় হচ্ছে, সামাজিকভাবে আপনারা মনে করেন হেয় হয়ে যাবে, মানুষ আমাদের খারাপ ভাবে, এটা ভাবলে কিন্তু আপনার সন্তানের ক্ষতি হবে। যদি কারুর বাচ্চার মধ্যে, সন্তানের মধ্যে এই ধরনের প্রতিবন্ধিতা থাকে, তাকে নিয়ে সমাজে মিশেন, সবার সাথে দেখেন, আলোচনা করেন, প্রথমেই বলেন যে আমার বাচ্চার এই ধরনের একটা সমস্যা আছে, সবাই যাতে সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আপনি যদি মনে করেন যে লোকে কী ভাববে, কী বলবে, তাহলে আপনি তার ডেভেলপমেন্টটাকে ক্ষতিগ্রস্ত করছেন। আমি সেইভাবেই বলবো অভিভাবকদেরকে এবং সবার কাছে এই কথাটাই বলবো, যে এদেরকে বাইরে নিয়ে আসতে হবে, সমাজে মেশাবার সুযোগ করে দিতে হবে। তারা জানুক যে আমরাও সমাজের একটা অংশ, সমাজের অন্যান্য শিশুরা জানুক যে আমাদের সমাজে এই ধরনের সীমাবদ্ধ কতগুলো শিশু আছে যাদেরকে নিয়ে চলতে হবে। কারণ ইনক্লুসিভ স্কুল, যেখানে আমাদের বাংলাদেশে ইনক্লুসিভ স্কুল নামে 2-1টা স্কুল আছে, কিছু আছে, কিন্তু সেই স্কুলগুলোতে যথাযথভাবে ইনক্লুশনটা হয় না। সেই স্কুলগুলোতে দেওয়ার সুবিধা হচ্ছে, ইনক্লুসিভ স্কুলে থাকলে পরে বন্ধুরা কিন্তু তাদেরকে সাহায্য করে প্রচুর, মানে স্বাভাবিক বন্ধুরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে বিশেষভাবে সাহায্য করে। আর সাধারণ শিশুদের উপকারটা হচ্ছে যে ওদের একটা হিউম্যান কোয়ালিটি তৈরি হয়, যেটা বাড়িতে থাকলে হয় না।
যে বাচ্চারা, যে পরিবারের মধ্যে কোনো একটা প্রতিবন্ধী সন্তান নাই, যে পরিবারের মধ্যে, সেই পরিবারের সন্তানদের মধ্যে এই মানবিক বোধটাই তৈরি হয় না, তারাই তখন এই বাচ্চা দেখলে বলে মা পাগল যায়। কীরকম একটা বিষয় চিন্তা করে দেখেন, তাদেরকে পাগল বলে মনে করা হয় তাদেরকে। তার মানে তারা জানে না যে এরা আমাদের সমাজের একটা অংশ। কিন্তু ইনক্লুসিভ স্কুলে তারা তাদের বন্ধু হয়ে যায়। যে লিখতে পারে না তাকে কলমটা দিয়ে সাহায্য করে, তাকে ধরতে সাহায্য করে, তাকে বলতে সাহায্য করে, খেলার মধ্যে তাকে নেয়, ফলে তাদের ডেভেলপমেন্টগুলো হয়। সেই জন্য ইনক্লুসিভ স্কুল একটা ভালো স্কুল। এবং যখন আপনারা কোনো একটা স্কুলে দিবেন এই বাচ্চাদেরকে, তখন প্যারেন্টসদের উচিত যে স্কুল থেকে জেনে নেওয়া। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা আমি একেবারেই পছন্দ করি না, সেটা হলো অনেক স্কুলে প্যারেন্টসকে ভেতরে ঢুকতে দেয় না। বাচ্চাকে গেটে দারোয়ানের কাছে দিয়ে ছেড়ে দিয়ে তাদেরকে চলে যেতে হয়। ভিতরে কি হচ্ছে প্যারেন্টস জানে না, কিছুই বলতে পারেন এবং তাদেরকে কিছু বলাও হয় না। সবসময় বলা হয় যে তারা তো ভালোই করছে, খুব ভালো খুব ভালো। এই যে মিস রিপোর্টিংগুলো হয়, যার সঙ্গে প্যারেন্টসের কোনো সম্পর্ক নাই, এটা খুব খারাপ জিনিস। আমি বলবো যে স্পেশাল বাচ্চাদের এডুকেশনের জন্য 3টা অ্যাটাচমেন্ট খুব দরকার। একটা হচ্ছে প্যারেন্ট, চাইল্ড এবং টিচার। এই ট্রায়োটা ভেরি ইম্পর্ট্যান্ট। প্যারেন্ট জানবে টিচার কী করছে, টিচার জানবে প্যারেন্টস কী করছে, এবং বাচ্চার উপরে তার কী প্রভাব পড়ছে। সেই জন্য স্কুলে এদের মানে হয়তো কনস্ট্যান্টলি সারাক্ষণ ভিতরে ঢোকানো সম্ভব না, কারণ অনেক জটিলতা তৈরি হয়, সেটাও আমি জানি। এই জটিলতার কারণেই হয়তো তারা ভিতরে ঢুকতে দেয় না প্যারেন্টসদেরকে। কিন্তু প্যারেন্টস যারা আপনারা আছেন, আপনাদের সন্তান যে স্কুলে ভর্তি করেন, আপনারা তাদের কাছে বলবেন যে এটা আমাদের অধিকার, আমাদের জানতে হবে। আপনি রোজ না দেন, সপ্তাহে একদিন 1 ঘন্টা আধা ঘন্টাও তো আমি দেখতে পারি ভিতরে যেয়ে তারা কী করছে। সেই সুযোগটা যদি কোনো স্কুল না দেয়, আমি মনে করব যে এই স্কুলটা তাদের ঠিক দায়িত্ব পালন করছে না। এটা অবধারিত। এটা প্রতিটি প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলগুলোতে এটা অ্যালাউ করতে হবে, যেন প্যারেন্টস ক্লাসে ঢুকতে পারে, তিনি দেখতে পারেন যে বাচ্চা কিভাবে ইন্টারাকশন করছে, শিশুটি বন্ধুদের সাথে কিভাবে ইন্টারাকশন করছে, এবং প্যারেন্টসের সাথে মিটিংয়ে, যেগুলো মিটিং হয় নিয়মিতভাবে, সেই মিটিংয়ে প্যারেন্টসকে বলে দিতে হবে যে আমরা এই কাজগুলো এইভাবে করি, আপনি এইভাবে করুন। এই জায়গায় আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আচরণগত সমস্যার কথা আপনি বলছিলেন, আমি একটু আগে আপনার সাথে আলাপ করছিলাম যে একটা ফ্যামিলিতে তো বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, দাদা বোন দাদি, থাকে, দাদা দাদি থাকে। তো আচরণগত যে প্রবলেমগুলো, যে কনভারসেশনগুলো ফ্যামিলিতে কার কেমন হওয়া উচিত, যদি একটু ধারণা দিতেন। এটা একটা খুব ভালো কথা বলেছেন। ধারণা, ফ্যামিলিতে বাবা মা যেভাবে প্রতিবন্ধী বাচ্চার সাথে আচরণ করেন, অন্যান্য আত্মীয়, বিশেষ করে দাদা দাদি থাকলে পরে, বা অন্য কোনো আঙ্কেলস আন্ট থাকলে পরে, তারা মনে করে যে আমরা বড় হয়েছি না, তাদের সাথে এত যত্ন করা দরকার আছে, এত কেন দরকার। এবং আমার অভিজ্ঞতা এটা হয়েছে যে দাদা দাদির ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পেশাল স্কুলে আনা হয়েছে। তারা কিছুতেই বলে আমার বাচ্চা কি পাগল নাকি, তোমরা কেন এরকম স্কুলে দিবা তাকে, আমার নাতি কি পাগল হয়ে গেছে, তাকে কেন এই স্কুলে দিতে হবে। কিন্তু তাদেরকে বোঝানো যায় না যে এই স্কুলটাই তার ডেভেলপমেন্টের একটা জায়গা, স্পেশাল স্কুলটাই একটা জায়গা, পরে তাকে রেগুলার স্কুলে নিব। কারণ আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে আলটিমেটলি তাকে 2-3 বছর 4 বছরের মধ্যে একটা রেগুলার স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেওয়া, মেইন স্ট্রিমে পাঠাবার জন্য ব্যবস্থাটা তৈরি করে দেওয়া। এই ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের রোল প্লে করি আর কি আমরা এই ব্যাপারে। তো যারা এইটা বুঝে না, তারাই মনে করে আমার বাচ্চা কি প্রতিবন্ধী, আমার বাচ্চা কি পাগল, তাকে কেন ওখানে নিতে হবে, এইটা ভাবলে মুশকিল হয়। আর প্যারেন্টসেরও উচিত হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হলো যে প্যারেন্টসের ধৈর্যটা খুব দরকার। আমি লক্ষ্য করেছি যে অধিকাংশ প্যারেন্টসেরই সে ধৈর্য নাই, যেই ধৈর্যটা স্কুলের শিক্ষকরা দেখিয়ে থাকেন। এবং প্যারেন্টসরা বাচ্চাদের সাথে যেভাবে কথা বলে, আচরণ করে, বকাঝকা দেয়, আমি জানি যে বকাঝকা দেওয়ার যথেষ্ট গ্রাউন্ড তৈরি হয়েছে। কিন্তু আপনি যদি চান আপনার এই বিশেষ শিশুটা, প্রতিবন্ধী শিশুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, তাহলে আপনার ধৈর্যের কোনো বিকল্প নাই। আপনাকে মেনে নিতে হবে যে আপনার সন্তানের প্রতিবন্ধিতা আছে, সে স্বাভাবিকভাবে আমাদের আচরণ নিতে পারে না, তার জন্য তার উপযোগী আচরণটা আপনাকে করতে হবে। আপনি তার সাথে কখনোই রাগ করবেন না, আপনার চেহারার মধ্যে যেন সেই রাগটা ফুটে না ওঠে। এই বাচ্চাগুলোকে আমি লক্ষ্য করেছি, ছোট শিশু, হয়তো 2-3 বছরের শিশু, সে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, সে কী এক্সপ্রেশনটা দিচ্ছে। এই যে মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে সে যদি বুঝে মা রাগ করেছে, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, মডিফিকেশন হয় না, রিয়্যাক্ট করে। হ্যাঁ, রাগের প্রতি আরও রাগ তৈরি হয় সন্তানের মধ্যে। এখন এই রাগটা তো তার ডেভেলপমেন্টের পক্ষে সহায়ক না। কিন্তু স্কুলে একটা বাচ্চা আঘাত করলেও টিচার কিন্তু হাসি মুখেই তাকে রেসপন্ড করে। এই কথা শিক্ষক বলবে না যে তুমি কেন মারছো আমাকে, সে কথা আমি শিক্ষকদের এইভাবে বলে রাখি যে যদি সে তোমাকে সিরিয়াসলি এফেক্ট করে, তুমি সঙ্গে সঙ্গে তাকে কিছুই বলার দরকার নাই, বাড়িতে হলে কী করতো, তাকে একটা চড় মারতো। এই কাজটা ঠিক নয়।
অ্যাজ ইফ সে যে করছে এইটা, সে যে একটা সিগনিফিকেন্ট কিছু করে ফেলেছে এটা যেন সে বুঝতে না পারে। কারণ যখন সে বুঝবে যে আমার এই কাজটা ভয়ঙ্কর একটা কিছু হয়ে গেছে, আমাকে শাস্তি পেতে হবে, তখন তার মধ্যে একটা গিল্ট ফিলিং তৈরি হয়, এক ধরনের অবস্থা তৈরি করে। অথবা শিক্ষক যদি তাকে বকা দেয় তাহলে আরেক ধরনের অবস্থা তৈরি হয়, এবং এর ফলে এটা তার ডেভেলপমেন্টটা ক্ষতিগ্রস্ত হয়। আমি কেন এই কথা বলছি? কারণ সে যদি থুতু দেয়, কিছু কিছু বাচ্চা আছে, আপনারা জানেন অভিভাবকরা, যে কোনো বাচ্চা আছে থুতু দেয়, শিক্ষককে অন্যকে কিছু বললেই থুতু দেয়। এখন এই থুতু বন্ধ করার উপায়টা কি? বন্ধ করার উপায়টা হচ্ছে তাকে কিছু না বলা। এখন আপনারা বলবেন যে থুতু দিবে আর আমি কিছু বলবো না। হ্যাঁ, কেন সে থুতু দেয়? কারণ সে থুতু দেয় কিছু রিয়াকশন পাওয়ার জন্য। সবাই বলবে এই দেয় না দেয় না, এটা তার জন্য একটা রিইনফোর্সমেন্ট। কিছুই যদি না বলি, দেখবে যে থুতু দিয়ে তো কোনো লাভ নাই, আস্তে আস্তে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়, সে আর থুতু দেয় না। তো এই যে ছোটোখাটো বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। তার খারাপ আচরণ যেগুলো, সে চঞ্চলতা করে, তাকে কিছু বলা যাবে না। এডিএইচডি বাচ্চাদের যত আপনি না করবেন তত সেটা বাড়বে, এটা হলো তাদের সিমটম। যদি আপনি তাকে না না বলেন, তা সে আস্তে আস্তে দুষ্টামি করতে করতে এক জায়গায় শান্ত হয়ে বসবে। অতএব তাকে আমরা যতবার বাধা দিব ততবার তার এটা নতুন করে তৈরি হচ্ছে আচরণটা। এই বিষয়গুলো অভিভাবকদেরকে আমরা বলবো এবং শিক্ষকদেরকেও বলবো যে শিক্ষক আমাদের এখানে যখন হাইপার বাচ্চারা আসে, আমরা কিন্তু তাদেরকে কখনো বাধা দিই না। এমনকি বহু জিনিস নষ্ট করে তাতেও আমরা কিছু বলি না। জিনিস জানলা দিয়ে ফেলে দেয় বাইরে, বহু খেলনা বাইরে ফেলে দেয়, প্যারেন্টসরা কমপ্লেন করে যে আমার বাচ্চা তো জানলা দিয়ে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। এটা অটিস্টিক বাচ্চাদের একটা লক্ষণ থাকে কারো কারোর মধ্যে। আমরা বলেছি সে যদি ফেলে দেয়, ভাঙচুর করে, প্রয়োজনীয় জিনিস উপরে রাখেন যাতে তার রিচের বাইরে চলে যায়। জানলা দিয়ে ফেলে দেয়, জানলার মধ্যে নেট লাগান যাতে ফেলতে না পারে। সে যখন দেখবে ফেলতে পারছি না, তার অভ্যাস চলে যাবে। আপনার কনভারসেশনে একটা জিনিস আমার কাছে ধারণা হলো, সেটা হচ্ছে এই অটিস্টিক বেবিগুলার চিকিৎসার ক্ষেত্রে আপনার মেডিকেশনের চেয়ে তাদের ডেইলি কাউন্সেলিং অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অনেক বেশি। আচ্ছা, এটা বাবা মাদের অনেক গুরুত্ব দিতে হবে মেডিকেশনের চেয়ে কাউন্সিলিং গুলো। না, মেডিকেশন তো নাই, অ্যাকচুয়ালি মেডিকেশন কোনো ওষুধ তো নাই। আপনি কোনো ওষুধ দিয়ে অটিজমটাকে আপনি থামাতে পারবেন না, তো সেই জন্য ওষুধ দিয়ে তার অটিজমটাকে পরিবর্তন করা যাবে না। এই ওষুধ এখন আবিষ্কার হয় নাই, না সম্ভব না, এই ওষুধ এখন আবিষ্কার হয়নি। অনেক কারণ আছে, গাটস প্রবলেম আছে কিছু, মানে খাবারের সাথে কিছু সমস্যা সম্পর্ক আছে, তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের সাথে কিছু সম্পর্ক আছে, নিউরোলজিক্যাল ম্যালফাংশনিংয়ের সাথে সম্পর্ক আছে, এনভায়রনমেন্টের সাথে সম্পর্ক আছে। এখন এগুলোর জন্য কোনো ওষুধ হয়নি তো এখন। না, তাহলে একটা অটিজম বেবিকে তার সোশ্যাল আপনার চিকিৎসা দিতে হলে তার বাসায় তার আচরণের ইয়ে করতে হবে, তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, সাইক্লিং করতে পারে যারা পারছে। এটাকে ইন্টারঅ্যাকশন বলি আমরা, কন্টিনিউয়াস ইন্টারঅ্যাকশন। তার সাথে যত ইন্টারঅ্যাকশন করবে অত ভালো, যত মানুষের মাঝে রাখা যায় ততটাই ভালো, যেন যোগাযোগটা বাড়ে। আচ্ছা, অত সোশ্যাল রিলেশনটা যেন বাড়ে, এক্সপ্যান্ড করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আছে, আপনারা এখানে ওই চিকিৎসা দিয়ে থাকেন সাধারণত, যেমন বক্তৃতা এবং ভাষা থেরাপি, এই বিষয়টা যদি বলতেন। ল্যাঙ্গুয়েজ থেরাপি আর কি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এসএলটি বলা হয়, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। ল্যাঙ্গুয়েজ থেরাপি হচ্ছে যে বাচ্চাটি বা শিশুটি 1-1.5 বছর 2 বছর থেকে কথা বলে না, কথা বলা শুরু হচ্ছে না তার। অটিজম না, না অটিজম না ছাড়াও কিন্তু কথা বলা বন্ধ হয়, দেরি হয়। অটিজম শিশু আছে না যারা কথা বলে, অটিজমের সাথে স্পিচ ডিসঅর্ডার থাকে, ডিলে থাকে। তো যখনই কোনো বেবির মধ্যে স্পিচ ডিলে থাকবে তখন তাকে স্পিচ ডেভেলপ করাতে হয়, ল্যাঙ্গুয়েজ টানতে হয়। এখন ল্যাঙ্গুয়েজের দুটো দিক আছে, একটা হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষা অর্জন করা, আর একটা হচ্ছে কথাটা বলা, সেটা হলো স্পিচ। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ এ দুই জিনিস কিন্তু। তো শিশুরা ল্যাঙ্গুয়েজ অ্যাচিভ করে, অ্যাকোয়ার করে, সব শিশু করে। এবং ল্যাঙ্গুয়েজ অ্যাচিভমেন্টটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, স্বাভাবিকভাবেই সে নিচ্ছে। এটাকে বলছি আমরা রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা এমনকি 6 মাসের শিশুরও ভোকাবুলারি 20-50টা হয়। 6 মাসের শিশু যে কথা বলে না, আচ্ছা, তারও এরকম অবস্থা হয়, তারও ভোকাবুলারি শব্দ ভাণ্ডার 20-50টা থেকে তৈরি হয়ে যাচ্ছে। সে যখন একটু বড় হচ্ছে তখন ওই শেখা শব্দগুলো সে উচ্চারণ করতে পারে। কিন্তু অটিজম যদি থাকে কারোর, অটিজমের ক্ষেত্রে সে ল্যাঙ্গুয়েজ রিসিভ করে কিন্তু এক্সপ্রেস করার কোয়ালিটিটা তার থাকে না। কারণ এক্সপ্রেস করার জন্য ব্রেনের যে ফাংশনিংটা আছে, স্পিচ সেন্টারটা, ওই সেন্টারটা প্রবলেম্যাটিক হয়ে দাঁড়ায়। সেই জন্য সে কথাটা বলে না, কিন্তু সে সবই জানে। আর স্পিচ ডেভেলপমেন্টের যাদের প্রবলেম হয় ওদের কতগুলো জিনিস থাকে, ল্যাঙ্গুয়েজ নিতে পারছে কিন্তু বলতে গেলে উচ্চারণ ত্রুটি ঘটে। উচ্চারণ ত্রুটিটাকে আমরা স্পিচ আর্টিকুলেশন প্রবলেম বলি। এটা কি ইনস্টিটিউশনে করতে হবে না বাড়িতেও করা? ইনস্টিটিউশনে করতে হবে। ইনস্টিটিউশনে করতে গিয়ে তাকে কেমন অনেক ডাক্তার বলে দেয় তার সাথে বেশি বেশি কথা বলেন,
তাহলে সে কথা বলবে তাড়াতাড়ি। কিন্তু এখানে আমার আপত্তি হচ্ছে বেশি বেশি কথা বললে শিশুটা নিতে পারে না, কারণ সে তো ন্যাচারাল প্রসেসের ল্যাঙ্গুয়েজ আসবে। তার সাথে যদি আমি একটি শব্দ মা মা করে 50 বার 500 বার বলি, তাহলে মা শব্দটা সে একসময় গেঁথে ফেলবে মস্তিষ্কের মধ্যে এবং ওই শব্দটাই বলবে। কিন্তু যদি তাকে বলা হয় মা এদিকে আসো, মা তোমার নাম কি, মা বলো তো, মা এটা কি, মা এটা কি, মানে 10 রকমের শব্দ বলে সে কোন শব্দটা নিবে? মানে পুরো একটা সেন্টেন্স সে ছোট ক্লিয়ার ছোট শব্দ ধরে মানে শব্দটাকে তাকে রিসিভ করাতে হবে। আমি একটা শব্দ তাকে হ্যামারিং করতে করতে ব্রেনের মধ্যে শব্দটা বসিয়ে দিতে চাচ্ছি, কিন্তু আমি যদি 10টা শব্দ বলি 10টা শব্দই ব্রেনে বসবে, কিন্তু সে কোনটা উচ্চারণ করবে সেই কথাটা তো সে শিখে নাই। না, এরকম কি হয় যে পুরো একটা সেন্টেন্স সে ক্লিয়ার করে বলতে পারে না, লাস্টে গিয়ে সেটা সেটা আরেক ধরনের সমস্যা, এটা তার ল্যাঙ্গুয়েজ প্রবলেম। এটার জন্য ট্রিটমেন্ট আছে, টেকনিক আছে, এটা স্পিচ থেরাপিস্টরা এই সাপোর্টটা দিতে পারেন, অডিওলজিস্টরা সাপোর্ট দেন, সাধারণত শোনার কারণে যে সমস্যা হয় সেটাকে সাপোর্ট দেন। সে শুনলো ঠিক মতো কিন্তু কনভারসেশনটা পুরো সেন্টেন্সটা শেষ করতে পারবে ওই ট্রেনিংটা সে পায় নাই। ওই জন্য তাকে স্পিচ থেরাপিস্টরা জানে যে কোন জায়গাতে তার সমস্যা, কোন উচ্চারণটার সমস্যা, তখন তাকে মেসেজ দিতে হয়। যদি তার ওরাল কোনো মুখের গহ্বরের কোনো সমস্যা থাকে, কোনো মাসেল দুর্বল থাকে যে কারণে সে চ উচ্চারণ করতে পারে না, স উচ্চারণ করতে পারে না, গলা যে শব্দগুলো আছে সেগুলো উচ্চারণ করতে পারে না, তখন তার জন্য কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ করিয়ে তাকে এই ডেভেলপমেন্টটা করানো যায়। সেই জন্য এই কাজগুলো স্পিচ থেরাপিস্ট, ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা করবেন, তাদের মধ্যে সাহায্য করা হয়, অর্থাৎ তারা এই সাপোর্টটা দিতে পারেন এবং তিনি হয়তো বলে দেবেন মাকে যে আপনারা এইভাবে ট্রেনিংটা দেন থাকে, আমরা এই কাজ করতেছি, আপনিও এইভাবে চেষ্টা করেন। তাহলে প্যারেন্টসকে দেওয়া হয়, প্যারেন্টসকেও ট্রেনিংটা দিতে হবে, বুঝিয়ে বলতে হবে যে আমরা এইভাবে কাজ করেছি, আপনি তাকে এই শব্দগুলো এইভাবে বলেন। তার ফলে হবে কি, তার মধ্যে শিশুটির মধ্যে পরিবর্তনটা বেশি প্রকাশ পাবে। আরেকটা বিষয় আছে, অটিজম শিশু যারা আছে পেশাগত একটা থেরাপি, এটা যদি না, এটা পেশাগত না, এটা বিহেভিয়ার থেরাপি বলা হয়। আচ্ছা, ওই যে বিহেভিয়ার থেরাপি বললাম, যে থুতু দেওয়া, তারপরে দুষ্টামি করা, কথা না শোনা, হাইপার অ্যাক্টিভিটি করা, এগুলি সবই বিহেভিয়ার থেরাপি ট্রিটমেন্টের আওতায় আসে। বিহেভিয়ার থেরাপিটা আর কিছুই না, তাকে তার যে আচরণটা অ্যাবনর্মাল গ্রহণ করা যাচ্ছে না সেটা সংশোধন করার জন্য তাকে ডিস্ট্র্যাক্ট করতে বলি আমরা। আচ্ছা, ডিস্ট্র্যাক্ট করে নিয়ে যাওয়া, যখন সে ওই কাজটা করছে তখন তাকে অন্যদিকে নিয়ে যাওয়া, যেটা মায়েরা করে, বাচ্চা খায় না তখন ওই টিভি দেখিয়ে, মোবাইল দেখিয়ে খাওয়ায়। যে মোবাইল যখন দেখে সে কিন্তু মোবাইল দেখার দিকেই তাকিয়ে থাকতেছে, সে জানে না কি খাচ্ছে, মুখে হা করে দিয়ে দিচ্ছে, খেয়ে ফেলতেছে। এই খাওয়াটাতে তার গায়ে কাজে লাগে না, সে খাবারটা এনজয় করে না। তো সেই জন্য এগুলোকে একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাচ্চারা যখন খায় হয়তো টিভি ছাড়া থাকে অথবা মোবাইল হাতে থাকে, এইটার ব্যাড এফেক্ট সম্পর্কে যদি আপনি কিছু বলেন। ব্যাড এফেক্ট হচ্ছে শিশুটি খাচ্ছে ঠিক মতনই, মানে খেয়ে নিচ্ছে, ওই কি বলবো, চামে চামে খেয়ে ফেলছে, কারণ সে জানে না কি খাচ্ছে, তাকে এর ফলে টেস্ট পাচ্ছে না কোনো, ওইটা খাবারের যে হ্যাবিটটা তৈরি হওয়া সেটা হয় না। সেই জন্য তাকে আমরা বলি, প্যারেন্টসকে বলি যে খাওয়ার সময় আপনারা সব বাচ্চাদেরকে নিয়ে বসবেন টেবিলে, ওকে আলাদা প্লেট দেন, আপনারা নিজে নেন, তাকে বলেন তুমি নিয়ে খাও, তারটা সে নেবে, সে ছড়াবে, ফেলবে, কয়দিন, 6 মাস ফেলবে, তারপরে আস্তে আস্তে চলে আসবে। কিন্তু সেই সুযোগটাই তো আপনি তাকে দেন না, আপনি তাকে খাইয়ে দিচ্ছেন অনবরত। তো যখন খাওয়াতেই থাকবেন, এমনকি আমি দেখেছি 12-13 বছর বয়স হয়ে গেছে, মা এখনো মুখে খাবার তুলে দিচ্ছে, এটা হচ্ছে অ্যাবনর্মালিটি। একটা এই অ্যাবনর্মালিটিটা তৈরি করবেন না, আপনারা চেষ্টা করেন তাকে সাহায্য করতে, সে নিজেটা নিজে করুক, একটু একটু খাক, যে কম খেলো 2-3-4 দিন কম খেলে কিছু যায় আসে না, এবং সে অটোমেটিক্যালি পরবর্তী সময় নিজের খাবারটা সে নিজে নিয়ে খাবে। এইটুকুই আমার মনে হচ্ছিল যে খাবারের ব্যাপারে অভিভাবকদের কাছে আমার বলার বিষয় আর কি। অটিজম কি সারা জীবনের রোগ? অটিজম সারা জীবনের রোগ। যদি কারো অটিজম হয় তাহলে এটা সারানো যায় না, এটা ম্যানেজ করতে হয়। আমরা যেরকম ম্যানেজ করি, যার উচ্চতা কম সে ওই উচ্চতা নিয়েই তো সারা জীবন বাঁচে, যার উচ্চতা বেশি সে ওই উচ্চতা নিয়েই বাঁচে, তার তো কোনো সমস্যা হয় না, তাই না? যার গায়ের কমপ্লেকশন, আফ্রিকানদের ব্ল্যাক কমপ্লেকশন, তারা ব্ল্যাক কমপ্লেকশনের মধ্যে এমন কিছু মেকানিজম তৈরি করেছে, দে লুক গুড। যাদের ইউরোপিয়ান বা আমরা যারা হোয়াইট বা মিডল টাইপের কমপ্লেকশন নিয়ে আছি, আমাদের ডিফারেন্ট মেকানিজম আছে, সেই রকম তার এটা একটা বিহেভিয়ার প্যাটার্ন তৈরি হয়ে যায়, তার একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন তৈরি হয়ে যায়, ওই প্যাটার্নটা ট্রেন আপ করে চেঞ্জ করা ফেলা যায়। মানে কতটুকু ইমপ্রুভ করা যায়? বহু, ম্যাক্সিমাম ইমপ্রুভ করা যায়। যদি আর্লি স্টেজ থেকে ধরা যায়, 2-3 বছর বয়স থেকে ধরা যায়, তাহলে অলমোস্ট 70-80% রিকভার করে ফেলা যায়। সে মানুষ বুঝতে পারবে না যে তার অটিজম ছিল কোনো সময়। আচ্ছা, কিন্তু 100% হয়তো যাবে না আর কি। অটিজম শিশুরা যখন অনেক বড় হয় তখনও তো থাকে, পড়াশোনা কি সে কন্টিনিউ করতে পারে? কোনো অসুবিধা হয় না, সে সব কাজই করতে পারে, পড়াশোনাও করতে পারে। তারা ইভেন হাই লেভেল, আমি পেয়েছি একজন যিনি আমাদের বাংলাদেশ সরকারের সেক্রেটারি ছিলেন উইথ অটিজম, সায়েন্টিস্ট এর কথা বলা হচ্ছে, আইনস্টাইনের নাকি অটিজম ছিল, নেপোলিয়নের অটিজম ছিল বলা হয়ে থাকে।
যেগুলো তো টেস্ট করা হয় নাই তখন, এরকম কতগুলো জিনিস বলা মানে তারা স্বাভাবিক জীবনযাপন করতে করতে পারে পারে, কিন্তু বিবাহ শাদীও বিহেভিয়ার করতে পারে, প্যাটার্ন ফিলিংসটাও তৈরি হয়। সেই ফিলিংসটা তৈরি হয়ে যায়, বিহেভিয়ার প্যাটার্নটা তার মধ্যে কিছুটা থেকে যায়। যারা বিশেষজ্ঞ আচ্ছা। তারা বুঝতে পারে যে তার বিহেভিয়ারটা নট নর্মাল, সে একটু অ্যাবনর্মাল। অন্যরা বলছে সে মানুষটা জানি কেমন, এই কথাটুকুর মধ্যে থেমে যায় যে মানুষটা জানি কেমন হয়ে যাচ্ছে, এরকম কথা হয়ে যাচ্ছে। না, এরকম পেশেন্ট আছে বয়স্ক, আমরা দেখেছি যারা নাকি বিয়ে শাদীও করেছে। তো আমরা একটু আশ্চর্য হই। আসলে ওই যে বলছিলাম আমার অনুষ্ঠান শুরুতে, সম্ভাবনা আছে, তো সম্ভাবনাকে জাগিয়ে তোলাই আসলে আপনাদের আসলে মূল কাজ। এখন এবার আমার একটা একদম পার্সোনাল প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা তো টিচারদের ট্রেনিং দেন, তো আপনাদের টিচারদের ট্রেনিং দেন, এটা সম্পর্কে যদি কিছু ধারণা দিতেন। আচ্ছা, টিডিআই প্রতিষ্ঠানটাই হচ্ছে টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আমরা টিচার্সদের ডিফারেন্ট আর্লি চাইল্ডহুড এডুকেশন, তারপরে অ্যাডাল্ট চিলড্রেনদের এডুকেশন, ইউনিভার্সিটি টিচার্স এডুকেশন, স্পেশাল টিচারদের এডুকেশন, ডিসেবল বিষয়ে কাউন্সেলিং, এই সব বিষয়ে আমাদের ট্রেনিংগুলো দিয়ে থাকি। তো আমাদের স্পেশালের টিচার্স ট্রেনিংয়ের পাশাপাশি আমাদের একটা এক্সপেরিমেন্টাল স্কুলটাই হলো কিডস ক্লাব, যেখানে আমরা এক্সপেরিমেন্টালি অল্প সংখ্যক বাচ্চাদের নিয়ে কাজ করি 1:1, যার ভিত্তিতে আমি এতগুলো কথা বলছি। কারণ যেহেতু বাচ্চাদের নিয়ে আমাদের কাজ, আমি দেখছি, তাদেরকে নিয়মিতভাবে সাহায্য করার চেষ্টা করছি, ফলে আমার যে এক্সপোজারটা হয়েছে টিচার ট্রেনিংয়ে এটার একটা ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা, এখানে একটা বিষয়, টিচারদের সাথে যদি যাদের বাসায় অটিজম শিশু আছে বা কেউ পেশেন্ট আছে, তাদের গার্জিয়ানরা যদি ট্রেনিং করতে চায়, সেটা কি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। অনেক সময় প্যারেন্টসরা আমাদের ট্রেনিংয়ে এটা আসে। খুব এডুকেশন লাগবে যারা আসবে? মোটামুটি বুঝতে পারলেই হলো, তারাও ট্রেনিং নিতে পারে, তারাও ট্রেনিং নিতে মানে পারে। সন্তানদের জন্য লাগবে। আচ্ছা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে প্যারেন্টসরা ট্রেনিং নিতে চায় না। আমি না। যখন তাদেরকে বলেছি যে আপনারা আসেন, একটা ট্রেনিং দেবো, একদিনের জন্য আসেন না, এই সমস্যা, বাচ্চাকে নিয়ে কোচিং সেন্টারে যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, এই একটা অভিযোগ তারা করেন। আমি জানি না, প্যারেন্টসদের কিন্তু এই আগ্রহটা থাকা দরকার যে আপনার সন্তানের স্বার্থেই আপনাকে অনেক কিছু ছেড়ে দিয়ে আপনাকে আসতে হবে ট্রেনিংটা নেওয়ার জন্য। আপনি ট্রেনিংটা পেলে এই ট্রেনিং আপনাকে সাহায্য করবে স্কুল কি করছে সেটা বুঝতে পারবেন, স্কুল কি আসলেই কাজ করছে নাকি কোনো কিছু। কতদিন লাগবে ট্রেনিংটা? কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন। 3 দিনের ট্রেনিং এ মোটামুটি একটা তার বাচ্চা সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে। আমরা যদি একটা সেশনে 20-30 মিনিটের একটা সেশনে যদি অনেক কিছু বলতে পারি, তা একটা হাফ ডে ট্রেনিং অনেক কিছু হতে পারে, অনেক কিছু বলা যেতে পারে। আচ্ছা, আর এছাড়াও আপনি তো অনেক পুস্তক লিখেছেন, এগুলা নিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করবো। আপনারা আমাদের একটু ডিসেবিলিটির উপরে বেশ কিছু বই পুস্তক আমার আছে। সুধী মণ্ডলী এই অটিজম নিয়ে ওনার লেখা অনেক পুস্তক আছে, আমরা পরবর্তী অনুষ্ঠানে পুস্তক নিয়ে গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে থেরাপির বিভিন্ন বিষয় নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, তো আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। সুধী মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামী অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আমরা অটিজম সম্পর্কে একত্রিত হব। সেই ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।